নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, একটি দারুণ খুশির খবর দিয়ে শুরু করছি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে 2024 সালের জন্য বর্ষসেরা দেশ হিসাবে নির্বাচন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বেজায় খুশি এই বিষয়ে যে তারা বর্ষসেরা দেশের তকমা পেয়েছেন। এখন কোন আঙ্গিকে বাংলাদেশ বর্ষসেরা দেশের তকমা পেয়েছে দর্শক? সবচাইতে সুখী দেশ হিসাবে, সবচাইতে উন্নত দেশ হিসাবে, ধনী দেশ হিসাবে না। ইকোনমিস্ট বলেছে যে 2024 সালে বাংলাদেশ বিশ্বের সকল দেশের চাইতে বেশি উন্নতি করেছে। এখন সেই ইকোনমিস্টের উন্নতির মানদণ্ডটা কি অবনতি? কারণ আমরা জানি যে বছর শুরু হয়েছিল বাংলাদেশের প্রবৃদ্ধির হার 6 থেকে 7% একটা প্রেডিকশন ছিল। সেই জায়গা থেকে জুলাইয়ের আন্দোলনের পরে বলা হয়েছিল বাংলাদেশের ইকোনমিক প্রবৃদ্ধি ঘটবে 4.6 থেকে 5% পর্যন্ত। কিন্তু ইদানিং আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.4%। অর্থাৎ বাংলাদেশ বছরের অর্ধেকটা কিন্তু প্রায় 6% করে বেড়েছিল, আর বাকি অর্ধেকে যখন 3.4% নেমে আসবে, তার মানে বাংলাদেশ এটাকে ব্যালেন্স করতে হলে জুলাইয়ের পর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ইকোনমিক প্রবৃদ্ধি 1 বা 2% ম্যাক্সিমাম। তাহলে এটা কি উন্নতির কোনো লক্ষণ? বাংলাদেশ এখন চলতে হচ্ছে টাকা ছাপাইয়া। বাংলাদেশের ব্যাংকগুলিকে অ্যাফ্লোট রাখতে টাকা ছাপাতে হচ্ছে, এবং এত হাজার হাজার কোটি টাকা ছাপিয়েছে যে তাদেরকে শুধু ছাপানো বিলি দিতে হয়েছে 700 কোটি টাকা। সুতরাং উন্নতিটা কোথায়? তারপরে আমরা দেখেছি বিভিন্ন দফায় 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 লোন নেওয়া হয়েছে, ঋণ নেওয়া হয়েছে, এবং সেই ঋণের পরিমাণ হয়ে যাবে কিন্তু 12-13 বিলিয়ন ডলার এই শুধুমাত্র এই সরকার আসার পর থেকে। আচ্ছা, এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলছে যে বাংলাদেশে এই পূর্ববর্তী সরকার শেখ হাসিনার সরকার প্রতি বছরে 17 বিলিয়ন ডলার করে বিদেশে পাচার করত। তাহলে আমরা ধরে নিলাম যে বাংলাদেশের ইকোনমিটা কত বিলিয়ন ডলারের। এখন যদি জুলাইয়ের পর থেকে সরকার দেশ কোনো টাকা পাচার না করে থাকে, তাহলে এইখানে 9 বিলিয়ন ডলার 8 বিলিয়ন ডলার তো থাকার কথা, তাই না? রিজার্ভ তো 19 বিলিয়ন যেটা শেখ হাসিনা রেখে গিয়েছিল, সেটা বেড়ে এখন 27 বিলিয়নে হবার কথা। অন্তত শুধু এই দিক থেকেই উন্নতি বাদ দিলাম, এই যে ইকোনমিস্ট বলেছে যে সবচাইতে বেশি উন্নতি করেছে, সেই উন্নতির কথা বাদ দিয়ে শুধু টাকা পাচার যে রোধ হয়েছে, সেই টাকা পাচার রোধেই তো বাংলাদেশের 17 বিলিয়ন ডলার পাচার হতো। তার অর্ধেক যদি আমরা ধরি, তাহলে এখন আরো 8-9 বিলিয়ন ডলার যোগ হতো রিজার্ভে, তাহলে 27-28 বিলিয়ন ডলার হয়ে যেত। আমরা কিন্তু সেটা দেখতেছি না। তাহলে টাকাগুলি কি এখনো সেই পাচার অব্যাহত রয়েছে? আমরা তো বলতে পারি, তাই না? তো এই বিষয়টি নিয়ে খুব গদগদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ইকোনমিস্ট এই যে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসাবে তকমা দেওয়ার পরে আবার বলতেছে, আচ্ছা বাংলাদেশটা কি জঙ্গিবাদীদের হাতে পড়বে? যেই দেশকে নিয়ে আশঙ্কা আছে যে এই দেশটা জঙ্গিবাদীদের হাতে পড়বে কিনা, সেই দেশটা কিভাবে বর্ষসেরা দেশ হয়? ইকোনমিস্ট কিন্তু এই প্রশ্নটা করেছে যে বাংলাদেশ কি জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা তাদের কবলে পড়বে। তখন ইউনূস এটা নাকচ করে দিয়েছে, বলেছে যে না, বাংলাদেশে জঙ্গিবাদীদের এইখানে বারবার অন্তের কোনো সুযোগ নাই। আমাদের দেশের তরুণরা খুবই ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে তারা আপোষহীন, তারা ধর্মীয় রাজনীতির বাইরে। আপনাদেরকে এই
এই যে সমন্বয়ক 108টা সমন্বয়ক যেগুলি ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে বলেছে যে তারা নাকি অর্ধেকের বেশি তারা বলেছে তারা নাকি শিবিরের নেতাকর্মী ছিল, তাহলে এই তরুণরা তো সেই তরুণী। তো এইখানে তারা ধর্মের রাজনীতি তো করেছে। আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি গ্রাফিটি লাগানো হয়েছে, সেইখানে বলা হয়েছে কালিমা লেখা দেওয়া হয়েছে। তারা স্লোগান দিয়েছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গোড়ার ডিম। এই কথাগুলি তো আমাদের এই তথাকথিত মেধাবী তরুণদের কাছ থেকেই আসেনি। তারা এক একজন মানে সক্রেটিস যে ছিল তখন, যে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, দেশ থেকে স্বৈরাচার মানে তাড়িয়ে দেবে বা এই সমস্ত কোটা বিরোধী আন্দোলন করে কিন্তু দেশে যেটা কায়েম করেছে। আমরা দেখেছি ঢাকার রাস্তার আইসিসের পতাকা নিয়ে মিছিল হয়, বাংলাদেশের বিজয় দিবসে আনন্দ উল্লাস করা হয় সিরিয়াকে নিয়ে। একটা দুইটা ইস্কন্দর দৈরা জবাই করো, এগুলি তো আমাদের দেশের লোকজনই স্লোগান দিচ্ছে, তাই না? আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান, বা তাছাড়া আফগানিস্তান তো ভালোই আছে, তাহলে বাংলাদেশ যদি আফগানিস্তান হয় দোষ কি? জামাতের লোকজন মাইকে ঘোষণা দেয় যে মহিলাদের কাছে যাতে কোনো কিছু বিক্রি করা না হয়, মহিলারা যাতে ঘরের বাইরে না যায়, এবং তারা বলেছে যে এই মুসলমানদের দেশ, মুসলমানদের আইনে চলবে, কোরআনের আল্লাহ সৃষ্টি করছে এই দেশ, আল্লাহর আইনে দেশ চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ একটা জগা খিচুড়ির মধ্য দিয়ে যাচ্ছে, একটা টোটালি একটা আজব দেশে পরিণত হয়েছে। এবং এর আলামতও আপনারা দেখেছেন যে এরাও মুসলমান, তাবলিগ জামাত, সাতপন্থী আর জোবায়ের পন্থী লেগে গেছে নদীর এপার আর ওপার। বাহ, দারুণ এইটা। তারপরে আমরা দেখেছি মসজিদে আর মাদ্রাসায় তারা আইসিসের মতো গান নিয়ে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, আর বলে এটা নাকি তারা যেমন খুশি তেমন সাজার অনুষ্ঠান করছে। ভাবতে পারেন, যেমন খুশি তেমন সাজা কি জঙ্গি ট্রেনিং দিয়া, জঙ্গি মিছিল কইরা? আমরা দেখেছি বিশাল বিশাল অস্ত্র যেগুলি নাকি মেশিন গান, হাই পাওয়ার্ড মেশিন গান, ম্যাস ক্যাজুয়ালিটি উইপন, সেই উইপন নিয়ে ঢাকার রাস্তায় বা দেশের বিভিন্ন প্রান্তে মৌলবাদীরা ঘুরছে। সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, ঘটছে তো, তাই না? কিন্তু তারপরও সরকার বড় গলায় বলে যে না, এইখানে মৌলবাদের উত্থানের কোনো সুযোগ নাই, এইখানে কট্টর ইসলামিস্টদের কোনো সুযোগ নাই। মানে স্রেফ মিথ্যা কথা। তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা মিথ্যুক আপনারা দেখেন। বাংলাদেশে মানে কোন দিক দিয়ে বাংলাদেশটা সেরা হয়েছে আমি বুঝলাম না। সাংবাদিকদের ক্রেডেনশিয়াল কেড়ে নেওয়া হয়েছে, সাংবাদিকদেরকে তাদের নিউজ করার কারণে তাদেরকে জেলে যেতে হয়, বিচারপতিদেরকে জোর কইরা জাস্ট হুমকি দিছে যে পদত্যাগ না করলে তোমার বাড়িঘর ঘেরাও করব, তোমাকে স্বৈরাচারের দোষর বানিয়ে দেব। তো পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই ঘটনাগুলি ঘটেছে। তারপরে মিথ্যা মামলা বাণিজ্য ব্যাপক হারে, হাজারে মানুষকে মামলা দিয়েছে কোনো কারণ ছাড়াই। বাংলাদেশের কত হাজার পুলিশ মারা হয়েছে, বাংলাদেশের কলকারখানা এগুলি সব বন্ধ, ইকোনমি ধ্বংস হয়ে গেছে। কিভাবে মানুষকে পিটিয়ে মেরেছে শুধু এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ করার কারণে। হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং এখনো চলতেছে। কালকেও আমরা দেখেছি নাটোরে মহাশ্মশানে এক সেবায়েতকে মেরে ফেলা হয়েছে। তো এরকম হিন্দুদের ঘরবাড়িতে আক্রমণ করা হয়েছে। এরকম পূজার সময় আমরা দেখেছি তারা নাকি পাহারা দিয়ে হিন্দুদেরকে শান্তিতে রাখছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। তাহলে পাহারার প্রয়োজনটা কেন? শিয়ালের কাছে মুরগি পাহারা এটা কি চলে? বিড়ালের কাছে মাছ পাহারা? তো কাদের বিরুদ্ধেই পাহারাটা হয়েছে? হিন্দুরা কি হিন্দুদের উপর আক্রমণ করেছে? অবশ্যই না। তাহলে তারা কি নিজেরাই নিজেদেরকে পাহারা দিয়েছে? যেই দেশে পাহারা দেওয়া লাগে সংখ্যালঘুদের জন্য, তাহলে সেই দেশে উন্নতিটা কি করে হলো 2024-এ আমি বুঝলাম না। তবে উন্নতিটা টের পাইতেছে কিন্তু সমন্বয়করা, তথাকথিত মেধাবীরা টাকা পয়সা লুটতরাজ করতেছে, ব্যাপক হারে তাদের উন্নয়ন করতেছে। এটা একটা ইসের ব্যাপার। আপনারা দেখেন যে তারা যে দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, আপাদমস্তক
আকণ্ঠ নিমজ্জিত হয়েছে দুর্নীতিতে এবং প্যাদানিও শুরু হয়ে গেছে। ঢাকায়, নারায়ণগঞ্জে, চট্টগ্রামে তারা মারধর খেয়েছে এবং আজকের সংবাদে দেখলাম এক সহকারী সমন্বয়ক নাকি নিখোঁজ। তারা কিন্তু এখন ভয়ে আছে, আতঙ্কের মধ্যে আছে এই সমন্বয়করা, যে এদের তো সব শেষ। এরা এখন চিন্তা করতেছে কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়, ক্ষমতা মানে কুক্ষিগত করা যায়। এই জন্য তারা এখন রাজনৈতিক দল করার চিন্তা ভাবনা করতেছে। রাজনৈতিক দলের করার জন্য এই যে সাবেক কাউন্সিলরদেরকে, আপনারা জানেন কাউন্সিলর এগুলি সবই আওয়ামী লীগ, সাবেক কাউন্সিলররা, তাদেরকে তাদের সহযোগিতা চেয়েছে, তাদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে যাতে তাদেরকে হেল্প করে। তো বুঝেন যে তারা কি পরিমাণে ভয়ের মধ্যে আছে, কি পরিমাণে গ্রেডি হয়ে গেছে। তারা ক্ষমতা চায়, তারা জানে যে ক্ষমতা ছাড়া তারা বাঁচতে পারবে না। তো দিস ইজ হোয়াট দে নিড। আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তো বলে দিয়েছে এইখানে নাকি তরুণদেরকে সরকারে অংশীদারিত্ব দিয়েছে, তরুণরা এসেছে। তো তরুণরা এবং তরুণীদের কথাও বলেছে। তাহলে তরুণীদেরকে তো আমরা সরকারের কোথাও দেখলাম না। তরুণী, একটা তরুণীও তো সরকারে নাই, সব তরুণদেরকে দেওয়া হয়েছে। তার মানে এটা একটা এই মেল ডমিনেন্ট প্যারোকিয়াল একটা সোসাইটি তারা বানাইতে চাচ্ছে। নারী অধিকার, নারী স্বাধীনতা বঞ্চিত করা, নারীদের প্রতি চরম বৈষম্য দেখানো, এইটাই হচ্ছে। তো এই যে বাংলাদেশ 2024 সালে বর্ষসেরা দেশের খেতাব পেয়েছে, আমি মনে করি যে এটা ফরমাইশি একটা খেতাব ইকোনমিস্ট দিয়েছে। কারণ ইউনূসের তো অভ্যাস আছে, টাকা পয়সা দিয়ে তিনি নোবেল পুরস্কার পাওয়ার অভ্যাস আছে। মানে যেইখানে যেটা লাগানোর দরকার, সুদীরা অনেক চালাক হয়, তো সুদের ব্যবসা এমনি করা যায় না। তার কিন্তু বেসিকলি কোনো অ্যাকমপ্লিশমেন্টই নাই, কিন্তু বোগাবাজি দিয়া কিভাবে বুলায় বালায় মানুষকে একটা নোবেল প্রাইজ নিয়ে নিছে, এরকমও এই যে তার যতদিন আছে এটা দিয়া দেখাইব যে বাংলাদেশের মানে সোনালী দিন কেটেছে তার শাসন আমলে। জিনিসটা এইটাই। এবং ইকোনমিস্ট, আপনারা জানেন পাশ্চাত্যের কিছু মিডিয়া আছে, লিবারেল মিডিয়া, তারা শুধু তাবেদারি করে এবং তারা জানে কাকে প্রপ আপ করতে হবে, এবং ইউনূসকে প্রপ আপ করলে তাদেরও একটু সুবিধা হবে। তো এই জিনিসটাই তারা করেছে এখানে। কারণ বাস্তবতার সাথে তো এই উন্নয়নের কোনো মিল নাই। আবার সেই ইকোনমিস্ট একই জায়গায় বলতেছে যে তাদের আশঙ্কা আছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তাহলে সেই জঙ্গিবাদের উত্থান যেখানে, এটা তো একটা আনস্টেবল কান্ট্রি, তো তাকে বর্ষসেরা দেশের খেতাব কি করে দেয়? তারপরে আমাদের কিছু সমন্বয়ক আল্লাহর ওলি সেজে গেছে। একটা রিপোর্টে দেখলাম যে তারা বলেছে এক আসিফ মাহমুদ, তিনি বলেছিলেন যে ওই আড্ডায়, কাজে, বিভিন্ন সময়ে, গানে তারা স্বপ্ন দেখত বাংলাদেশে শেখ হাসিনাকে পতন ঘটাবে, শেখ হাসিনাকে তাড়িয়ে দেবে। তো এইগুলি নাকি তারা স্বপ্ন দেখত এবং সেই স্বপ্নের এক সময় এক আড্ডায় বন্ধুদের যে দেখিস আগামী বছর এই সময়ে শেখ হাসিনাকে উৎখাত করে ফেলব। তো তারা এখন বলতেছে যে আল্লাহ আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে এবং আরো বেশি করেছে। তো এখন তারা আল্লাহর ওলি সেজে গেছে। তো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এইটা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। কয়দিন আগে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে এই যে মব ভায়োলেন্সের মাধ্যমে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় কিনা। তখন আসিফ মাহমুদ সাংবাদিকদেরকে বলে এসেছে যে আপনারা কিভাবে প্রশ্ন করতে হয় এগুলি আগে একটু পড়াশোনা করে আসবেন। আপনারা আগে পড়াশোনা করেন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ডেফিনেশনও শিখে আসবেন। তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ডেফিনেশন কি আসিফ মাহমুদ জানে? আপনি যখন মব ভায়োলেন্স মনে করলেন যে একজন চুরি করলো বা একজন ডাকাতি করলো, একজনের একটা অনিষ্ট করছে, আপনি তাকে ধরলেন, তাহলে তাকে বিচারের সুপর্দ করবেন। আপনি বিচারের সুপর্দ না করে আপনি তাকে পিটাইয়া কাউকে হত্যা করলেন। তো এই হত্যাকাণ্ড কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না? আসিফ মাহমুদের কি পড়াশোনা শেষ হয়েছে?
সে যে সাংবাদিকদেরকে, অনেক সাংবাদিক আছে যারা নাকি পড়াশোনা শেষ করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারপরে তারা তাদের পেশায় এসেছে। আসিফ মাহমুদ তো এখনো ছাত্র। যেই বেটা তার নিজের পড়াশোনাই শেষ করে নাই, সেই বেটা সাংবাদিকদেরকে বলে যে আপনারা পড়াশোনা করে আসেন আর আপনারা ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ডেফিনেশনটা কি এটা শিখে আসবেন, কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও শিখাইবেন। এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো? আমার প্রশ্ন আসিফ মাহমুদের যে উনি কি জানেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ডেফিনেশনটা কি? উনি কি জানেন? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে যে আমরা আমাদের সরকারে তরুণদেরকে জায়গা দিয়েছি, এই তরুণরা পুরনো শতাব্দীর তরুণ না, তারা এই নতুন শতাব্দীর, একবিংশ শতাব্দীর তারা তরুণ, তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তারা অনেক ভালো ভালো কাজ করতেছে। আচ্ছা, তাদের কি অভিজ্ঞতাটা আছে? হোয়াট ডিড দে অ্যাকমপ্লিশ ইন দেয়ার লাইফ? তাদের তো পড়াশোনাটাও ঠিক মতো হয়নি, তাদের কোনো সংসার চালানোরও, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতোই সংসার চালানোরও অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নাই। তারা তো শুধুমাত্র সরকারে গেছে কোটায়, তাও আবার ইসলামিক কোটায়, মেল কোটায়। কারণ আমরা তো দেখেছি যে এই আন্দোলনে তরুণীরা অংশ নিয়েছে ব্যাপকভাবে। তাহলে তরুণীদের জায়গাটা কোথায়? বাংলাদেশে যে ইসলাম কায়েম হয়ে গেছে, এগুলির আলামত আমরা নানান জায়গায় দেখি, নানানভাবে দেখি। তারা ইসকনকে জঙ্গিবাদ তকমা দিয়ে, ইসকনের সেই একজন ভক্ত শিষ্য চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, যিনি সনাতনী জাগরণ মঞ্চের নেতা, তাকে মিথ্যা মামলায়, ভুয়া মামলায় তাকে গ্রেপ্তার করে আজকে কারাগারে রেখেছে। অথচ প্রকৃত জঙ্গিবাদী যারা, এই ইসকনের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে যে একটা দুইটা ইসকন ধরো, দৈরা দৈরা জবাই করো, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কারণ এরা তো সরকারের সাঙ্গপাঙ্গ। এরা জঙ্গি যেমন, সরকারও কিন্তু সেই জঙ্গি। সরকারের ভিতরে পুরাটাই জঙ্গি। মাস্টার মাইন্ডই জঙ্গি থাকলে, আপনার যদি ব্রেইন জঙ্গি থাকে, তাহলে তো আপনার অঙ্গ প্রত্যঙ্গ জঙ্গি হতে বাধ্য। এবং সেইটাই কিন্তু আমরা দেখছি। তারা হয়তো চাপাবাজি করে করে, কারণ চাপাবাজি না হলে তো এই ইউনূস সুদের ব্যবসাটা ঠিকমতো করতে পারতো না। সুতরাং চাপা তিনি ভালোই শিখেছেন। সত্যকে গুজব বলে প্রচার করেন, সত্যকে মিথ্যা বলে প্রচার করেন, আবার মিথ্যাকে মানে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সম্প্রতি আমরা একটা রিপোর্ট দেখেছি, বাংলাদেশের পত্রিকায় উঠেছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নিয়ে, হিন্দুদের উপর হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার চরম মিথ্যাচার, সরকার সত্য প্রকাশ করলেন। মানে জিনিসটা এরকম। এবং সেই সত্য প্রকাশের নমুনাটা কি ছিল? যে তারা বলেছে যে গত বছর, অর্থাৎ এই সারা বছরে 356টা আক্রমণ হয়েছে সংখ্যালঘুদের ওপর, 356টা, এবং এগুলি অধিকাংশই রাজনৈতিক কারণে হয়েছে। কিন্তু তারা কি ভুলে গেছে যে প্রথম আলো বলেছিল যে এই বছরের 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত, মাত্র 10 দিনে, 20 আগস্ট, মাত্র 15 দিনে 1050টি ঘটনা ঘটেছে, শুধুমাত্র এই 15 দিনে। তারপরে তো সেটা অব্যাহত রয়েছে। তাহলে সরকার প্রথম আলোকে ধরুক যে মিথ্যা কথা কেন বলেছে। আর প্রথম আলো যখন রিপোর্ট করেছে, তারা তো তাদের তথ্য উপাত্ত নিয়েই রিপোর্ট করেছে। কিন্তু না, এখন সরকার বলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছে, 356টা সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, টোটাল 2-3 জন মারা গেছে, এগুলি রাজনৈতিক কারণে হয়েছে, ভারত মিথ্যাচার করতেছে, সুতরাং তারা সত্য প্রতিষ্ঠা করবে। তো সত্য প্রতিষ্ঠা, এমনই সত্য প্রতিষ্ঠা করবে। আপনারা জানেন যে সাংবাদিকদেরকে তারা গ্রেপ্তার করতেছে, যারাই তাদের বয়ান অনুযায়ী, তাদের প্রেসক্রাইবড নিউজ না করবে, তারাই স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর হয়ে যাচ্ছে, তাই না? তো দিস ইজ হাউ দিস গভর্নমেন্ট ইজ ফাংশনিং। বাংলাদেশ এই যে বর্ষসেরা উন্নয়ন করেছে 2024 সালে, এই দেশের তকমা নিয়ে খুশি থাক, আর আমরা দেখি সামনে কি করতেছে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।